কেমিক্যাল ইমার্জেন্সি বা রাসায়নিক বিপদের মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে সক্ষম হবেন একটি রাসায়নিক বিপদ কি, রাসায়নিক বিপদের অবস্থার কারণগুলি কি কি, রাসায়নিক এক্সপোজারের লক্ষণ এবং উপসর্গ শনাক্তকরণের ধাপগুলি কি কি, বিপজ্জনক রাসায়নিকের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপগুলি কি কি, রাসায়নিক বিপদের পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলি কি কি। তো আসুন আমরা পরবর্তীতে রাসায়নিক বিপদের অবস্থা সম্পর্কে শিখে নিই। গত কয়েক দশকে বড় শিল্প বিপর্যয়ের ক্রমবর্ধমান ঝুঁকি এবং পরিণতি সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা রয়েছে। এটি সরকারি পরিসংখ্যান, গণমাধ্যমের প্রতিবেদন এবং সমস্যা সমাধানকারী নতুন সরকারি প্রতিষ্ঠানের উপস্থিতিতে প্রতিফলিত হয়। শিল্প দুর্ঘটনা প্রতিরোধ কোম্পানির বৃদ্ধি এবং শিল্প ঝুঁকি মূল্যায়নের নতুন প্রশিক্ষণ ক্রমবর্ধমান সচেতনতার অন্যান্য অভিব্যক্তি। শিল্পগত বিপদ হলো মানুষ এবং জীবন সহায়ক ব্যবস্থার জন্য বিপদ, যা পণ্য ও পরিষেবার ব্যাপক উৎপাদন থেকে উদ্ভূত হয়। যখন এই বিপদগুলি মানুষ মোকাবিলা করার ক্ষমতা বা পরিবেশ ব্যবস্থার শোষিত ক্ষমতাকে অতিক্রম করে, তখন তারা শিল্প বিপর্যয়ের জন্ম দেয়। উৎপাদন প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে শিল্প বিপত্তি ঘটতে পারে, যার মধ্যে নিষ্কাশন, প্রক্রিয়াকরণ, উৎপাদন, পরিবহন, সঞ্চয়, ব্যবহার এবং নিষ্পত্তি উল্লেখযোগ্য। ঘটনাগুলি সাধারণত রাসায়নিক, তেজস্ক্রিয়তা, জেনেটিক উপাদান ইত্যাদি ক্ষতিকারক পদার্থের নির্গতের মাধ্যমে জড়িত। এখন যেহেতু আমরা রাসায়নিক বিপদ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছি, আসুন রাসায়নিক বিপদের কারণগুলি সম্পর্কে শিখে নিই। রাসায়নিক বিপর্যয় বিভিন্ন উপায়ে দেখা যেতে পারে, যেমন প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, মানব দ্বারা ত্রুটি, প্রযুক্তিগত ত্রুটি, ব্যবস্থাপনা ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, পরিবহনের সময় দুর্ঘটনা, বিপজ্জনক বজ্র প্রক্রিয়াকরণ বা নিষ্পত্তি, বা সন্ত্রাসী হামলা এবং অস্থিরতা, নাশকতার ইত্যাদি। জরুরি অবস্থা সৃষ্টিকারী নির্দিষ্ট রাসায়নিক শনাক্ত করার জন্য বিভিন্ন যন্ত্র রয়েছে। একটি পদার্থ বিপজ্জনক কিনা তা শনাক্ত করতে পণ্যটির কন্টেনার লেভেল পরীক্ষা করুন অথবা সরবরাহকারীর সুরক্ষা ডাটা শীটটি পরীক্ষা করুন। শিল্প কারখানায় প্রচুর ধোঁয়ায় মেঘ বা আগুন জ্বলতে দেখলে বা ধোঁয়ার কারণে যদি আপনার নাক দিয়ে জল পড়ে বা কোনো অস্বস্তি হয়, তাহলে তা শিল্প কারখানা থেকে রাসায়নিক নির্গত হওয়ার কারণে হতে পারে। আপনি একটি বিপর্যয় অবস্থার সন্দেহ করতে পারেন। এখন রাসায়নিক এক্সপোজারের লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্সপোজারের লক্ষণগুলি বাহ্যিক এবং আপনি প্রায়শই দেখতে পারেন। এগুলি উদ্দেশ্যমূলক এবং কখনো কখনো পরিমাপযোগ্য হতে পারে। এক্সপোজারের লক্ষণগুলির মধ্যে কখনো কখনো ছুলি বা আমবাত, ফোলাভাব, হাঁচি ইত্যাদি হতে পারে। ছুলি বা আমবাত। ছুলি বা আমবাত ত্বকে লাল দাগ উত্থিত হয়। এগুলি আপনার ত্বকের উপরিভাগে এক ধরনের ফোলা এবং আপনার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হলে তা ঘটে থাকে। চোখের নিচে তরল জমার কারণে ফোলাভাব হয়। চোখের ফোলা হওয়ার আরো এক কারণ হলো অ্যালার্জি। নাকের শ্লেষ্মা ঝিল্লিতে জ্বালা এবং প্রদাহের কারণে প্রায়শই হাঁচি হয়। এগুলি প্রায়শই অস্থায়ী হয় এবং যখন এক্সপোজারের উৎস সরানো হয় তখন চলে যেতে পারে। যাই হোক, তারা কখনো কখনো একটি স্থায়ী ক্ষতিও করতে পারে। লক্ষণগুলির আভ্যন্তরীণ এবং খালি চোখে দেখা যায় না। এগুলি কেবলমাত্র রাসায়নিকের সংস্পর্শে আসা ব্যক্তির দ্বারা অনুভূত হয় এবং উদাহরণগুলির মধ্যে রয়েছে ব্যথা, মাথা ঘোরা, অসারতা ইত্যাদি। কখনো কখনো একটি চিহ্ন উপসর্গের নির্দেশ দিতে পারে। উদাহরণস্বরূপ, বমি হওয়া একটি লক্ষণ যা ইঙ্গিত করে বমি বমি ভাবের উপসর্গকে। রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার বিভিন্ন চিহ্ন বা উপসর্গ রয়েছে, যা তাদের প্রকৃতি, প্রতিক্রিয়াশীলতা এবং এক্সপোজারের উপর নির্ভর করে। রাসায়নিকের সংস্পর্শে আসার অনেকগুলি লক্ষণ এবং উপসর্গ একই রকম, তবে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা নির্দিষ্ট যৌগের নির্দেশক।
উদাহরণস্বরূপ অসমিয়াম টেট্রক্সাইড বাষ্প চোখের কর্নিয়াকে ক্ষতিগ্রস্ত করে, আপনার চোখ শক্ত বোধ হতে পারে এবং তাদের কালো করে দিতে পারে। আপনি ল্যাবে যে রাসায়নিকগুলির সাথে কাজ করেন বা অন্যান্য রাসায়নিকগুলির লক্ষণ এবং উপসর্গগুলি জানা গুরুত্বপূর্ণ, যেগুলির সাথে আপনার কাজ করার ভবিষ্যতে সম্ভাবনা আছে। আরো জানতে প্রতিটি ট্যাবে আপনি ক্লিক করুন। স্কিন অ্যাবজর্পশন। রাসায়নিক এক্সপোজারের ক্ষেত্রে আমাদের ত্বক আমাদের কিছু স্পষ্ট সংকেত দিতে পারে। চুলকানি, লাল ভাব, পোড়া, ফোসকা বা এমনকি একটি ফুসকুড়ি এবং আমবাদ পপ আপ আপনার ত্বকের কিছু রাসায়নিক শোষণ করার লক্ষণ হতে পারে। ইনজেকশন। আপনি যদি ক্ষতিকারক কিছু খেয়ে থাকেন তবে আপনি পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া বা এমনকি আপনার পেটে একটি উষ্ণ সংবেদন অনুভব করতে পারেন, বিশেষ করে হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন। উদাহরণস্বরূপ আপনি যদি আর্সেনিকের সংস্পর্শে থাকেন তবে আপনার প্রস্রাব গাঢ় রঙের বা কালো হয়ে যেতে পারে, যা উদ্বেগের লক্ষণ। ডিহাইড্রেশন হলো আরেকটি সম্ভাব্য উপসর্গ, যার ক্ষেত্রে আমাদের সর্বদা সচেতন হওয়ার দরকার। ইনহেলেশন। যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাসায়নিক এক্সপোজার আসে তখন আপনি বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ অনুভব করতে পারেন। এর মধ্যে রয়েছে তন্দ্রা, মাথা ঘোরা বা মাথা ব্যথা অনুভব করা। আপনি বিভ্রান্তি বা অলসতা, আপনার নাক থেকে জল পড়া, কাশি, গলার শুষ্কতা, ঘামাচি লক্ষ্য করতে পারেন। ঝাপসা দৃষ্টি, শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস প্রশ্বাস এবং বর্ধিত হৃদস্পন্দন সবই সম্ভাব্য সূচক হতে পারে। আপনি নিরাপদ থাকার জন্য এই সমস্ত বিপদ থেকে সর্বদা এই সমস্ত সতর্কতা চিহ্নগুলি চিনে রাখবেন। আপনার চোখ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিতে পারে। আপনি লাল ভাব বা জ্বালা করা সংবেদন লক্ষ্য করতে পারেন এবং আপনার চোখ থেকে অনেক জল পড়তে পারে। কখনো কখনো আপনার টিয়ার নালী থেকে শ্লেষ্মা বের হতে পারে এবং আপনার দৃষ্টি ঝাপসা হতে পারে বা এমনকি দৃষ্টি সম্পূর্ণ অন্ধকার হয়ে যেতে পারে। এখন বিপজ্জনক রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরক্ষা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই হলো বিপদের সংস্পর্শে আসার বিরুদ্ধে প্রতিরক্ষার একমাত্র উপায়। স্বাস্থ্যের ঝুঁকির প্রভাবের জন্য আপনার এক্সপোজারের ঝুঁকি কম থাকলেও নিজেকে রক্ষা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায়। বেশিরভাগ রাসায়নিক স্প্ল্যাশ দুর্ঘটনাজনিত হয়ে থাকে এবং তা প্রত্যাশিত থাকে না। পিপিই অনেক মানুষকে তাদের শরীরের স্থায়ী ক্ষতি বা দৃষ্টিশক্তি হারানোর হাত থেকে বাঁচিয়েছে। পিপিই দূষিত হয়ে গেলে তা অবিলম্বে অপসারণ করা গুরুত্বপূর্ণ, কারণ এতে অনেক রাসায়নিক প্রবেশ করার ঝুঁকি থাকে। এখন আপনি বিপজ্জনক রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরক্ষার দিকটি ভালো করে বুঝে গেছেন। এবার রাসায়নিকের সংস্পর্শের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি করতে হবে সেই বিষয়ে একটু বুঝে নেওয়া যাক। আপনি যদি কোনো রাসায়নিকের সংস্পর্শে আসেন তবে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করবেন। রাসায়নিকের উৎসকে অনুসন্ধান করবেন, ফুসফুস পরিষ্কার করবেন, চোখ ধুয়ে ফেলবেন এবং ত্বককে পরিষ্কার করবেন। আরো জানতে প্রতিটি ধাপে আপনি ক্লিক করুন। উৎস বন্ধ করুন। ছড়িয়ে পড়া রাসায়নিক বায়ুবাহিত কণা বা ধোঁয়ার সংস্পর্শে থেকে ব্যক্তিকে সরিয়ে দিন। রাসায়নিকের সংস্পর্শ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজন অনুযায়ী গ্লাভস বা অন্যান্য সুরক্ষা সরঞ্জাম পরুন। রাসায়নিকের সংস্পর্শে আসা পোশাক বা গহনা খুলে ফেলুন। রাসায়নিক ক্ষত ঠিক তাপে পোড়ার মতো, যতক্ষণ উৎসটি শরীরের সংস্পর্শে থাকে ততক্ষণ সেটি খারাপ হতে থাকে। ফুসফুস পরিষ্কার করুন। দুর্গত ব্যক্তিকে তাজা বাতাসে নিয়ে যান। এর অর্থ হতে পারে অন্য ঘরে যাওয়া বা বিল্ডিং এমনকি প্রভাবিত এলাকা থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া। স্পন্দন এবং শ্বাস অনুপস্থিত থাকলে বুকে সংকোচন দেওয়া শুরু করুন। চোখ ধুয়ে ফেলুন। কমপক্ষে 15 মিনিটের জন্য আক্রান্ত চোখটি জল দিয়ে ধুয়ে ফেলুন এবং নিশ্চিত করবেন জলটি যেন ঠান্ডা হয়।
অন্য চোখটিতে যেন রাসায়নিকের কোনো দুর্ঘটনাক্রমে ফ্লাশ না হয় তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। মাথাটি ধরে রাখুন যাতে আহত চোখটি নিচে থাকে। নাক থেকে নিচের দিকে ফ্লাশ করুন। জল ব্যবহার না করে ত্বক থেকে জল সক্রিয় রাসায়নিক যেমন চুন দিয়ে ব্রাশ করুন। চোখে কণা যাতে ব্রাশ না হয় সেদিকে খেয়াল রাখুন। আপনি খালি হাতে রাসায়নিকগুলি ব্রাশ করবেন না। যদি রাসায়নিকটি জলের সাথে প্রতিক্রিয়া না করে তবে কমপক্ষে 15 মিনিটের জন্য ঠান্ডা জল দিয়ে আক্রান্ত ত্বকটি ধুয়ে ফেলুন। নিশ্চিত করুন যে জলের প্রবাহ ব্যথা বা ফোসকা ভাঙার জন্য যথেষ্ট জোরদার না হয়। কিছু রাসায়নিক পোড়া ক্ষত সৃষ্টি করে। অন্যরা ত্বক বা ফুসফুসের মাধ্যমে শোষিত হয়ে লুকানো ক্ষতি করতে পারে। যদি সম্ভব হয় সর্বদা রাসায়নিকের উপাদান নিরাপত্তা ডেটা শিট পড়ুন বা পরামর্শের জন্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন। রাসায়নিক পদার্থ শুধুমাত্র শরীরের বাইরে নয়, ভিতরের দিকেও মারাত্মক ক্ষতি করতে পারে। রক্ত প্রবাহে শোষিত হলে রাসায়নিকগুলি কিডনি বা লিভারের একটি মারাত্মক ক্ষতি শুরু করতে পারে। আপনি যদি প্রশিক্ষিত না হন বা এই ধরনের পরিবেশে উদ্ধার সম্পর্কে আপনার প্রয়োজনীয় জ্ঞান না থাকে তাহলে কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করবেন না। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করুন। নিম্নলিখিত যে কোনো পরিস্থিতিতে অবিলম্বে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারীকে কল করুন যখন একটি রাসায়নিক চোখ, নাক বা মুখের সংস্পর্শে আসে। উপাদান নিরাপত্তা ডেটা শিটের মাধ্যমে এটা জানতে পারা যায় যে রাসায়নিকটা কতটা বিপজ্জনক এবং সেটি কতটা ক্ষতি করতে পারে। ধারক লেভেল ক্ষয়কারী বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করে যা ত্বককে বিপদ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। রাসায়নিক পুড়ে যাওয়ার একটি বড় কারণ এক্সপোজারের পরে শ্বাস নিতে অসুবিধা হয়। জরুরি নম্বরে কল করুন। ভুক্তভোগীরা শকের লক্ষণ, শ্বাসকষ্ট বা অনেকটা জায়গা জুড়ে পুড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ থাকলে অবিলম্বে 112 নম্বরে আপনি কল করুন। আপনি সাহায্যের জন্য অপেক্ষা করার সময় রোগীকে আশ্বস্ত করুন। অঞ্চলটি বায়ু চলাচল প্রদানের মতো উপযুক্ত পরিবেশ বজায় রাখুন। যতটা সম্ভব তাজা বাতাস আসতে দিন। এখন রাসায়নিক বা শিল্প দুর্ঘটনার সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জেনে নেওয়া যাক। রাসায়নিক বা শিল্প দুর্ঘটনার সময় এই নির্দেশিকাগুলি অনুসরণ করুন। নিরাপদ স্থানে বা আশ্রয়ে পৌঁছানোর পর তাজা পোশাক পরুন এবং সঠিকভাবে হাতটিকে ধুয়ে নিন। নিরাপদ অবস্থান থেকে অগ্নি ও জরুরি পরিষেবার জন্য 101, পুলিশ পরিষেবার জন্য 100, চিকিৎসা পরিষেবার জন্য 108 এবং জাতীয় জরুরি নাম্বারের জন্য 112 নম্বরে কল করুন। জেলা প্রশাসন, দমকল, স্বাস্থ্য, পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের পরামর্শের জন্য প্ল্যান্ট বা কারখানার পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং স্থানীয় রেডিও বা টিভি চ্যানেলগুলি শুনুন। সরকারি কর্মকর্তাদের সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করুন। স্কুল, শপিং সেন্টার, থিয়েটার ইত্যাদির মতো জনসমাবেশের জায়গায় অন্যদের জানান প্রকৃত ঘটনা সম্পর্কে। খালি করার সময় মুখে একটি ভেজা রুমাল বা এক টুকরো কাপড় বা শাড়ি রাখুন। অসুস্থ, বয়স্ক, দুর্বল, প্রতিবন্ধী এবং অন্যান্য লোকেদের বাড়ির ভিতরে রাখুন এবং দরজা জানলা শক্তভাবে বন্ধ করুন। আতঙ্কিত হবেন না, শান্তভাবে আপনি সরে যান এবং দ্রুত বাতাসের দিকে লম্ব হয়ে যান। গুজবে কান দেবেন না এবং গুজব আপনি ছড়াবেন না। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঘর খালি করার জন্য প্রস্তুত হয়ে থাকুন। সময়ের আগে আপনার সরে যাওয়ার পথটি জেনে নিন এবং জায়গা ছেড়ে দেওয়ার সময় আপনার চেকলিস্ট এবং জরুরি সরবরাহ কিট প্রস্তুত রাখুন। খোলা বাতাসে রাখা খাবার বা জল গ্রহণ করবেন না, শুধুমাত্র বোতল থেকে জল পান করুন। রাসায়নিক দুর্ঘটনার আগে, দুর্ঘটনার সময় এবং দুর্ঘটনার পরে যে সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে এখন আমরা আরো ভালোভাবে বুঝতে পেরেছি। আসুন স্বাভাবিক সময়ে সাধারণ সতর্কতা সম্পর্কে জেনে নিই। চিহ্নিত বিপজ্জনক এলাকায় ধূমপান বা আগুন বা স্পার্ক করবেন না। শিল্প ইউনিটের কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়কে সংবেদনশীল করুন।
তাদের শিল্প ইউনিটের প্রকৃতি এবং সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে আরো সতর্ক করুন। আপনি যদি এমন একটি এলাকায় বসবাস করেন যেখানে শিল্প আছে, তাহলে তারা যে রাসায়নিক ব্যবহার করছে বা সংরক্ষণ করছে সে সম্পর্কে সচেতন থাকুন এবং রাসায়নিক ফুটো হওয়ার ক্ষেত্রে পাল্টা ব্যবস্থাও নিন। যদি সম্ভব হয় সেই পদার্থের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলি জানুন এবং শুধুমাত্র যদি আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকে তবেই অপসারণ শুরু করুন। আর না জানা থাকলে প্রতিক্রিয়া জটিলতা বা এক্সপোজার কমানোর পরিবর্তে তা আরো বেড়ে যেতে পারে। জরুরি ব্যবহারের জন্য নিকটস্থ বিপজ্জনক শিল্প, ফায়ার স্টেশন, পুলিশ স্টেশন, কন্ট্রোল রুম, স্বাস্থ্য পরিষেবা এবং জেলা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। বিপজ্জনক রাসায়নিক উৎপাদন বা প্রক্রিয়াকরণ শিল্পের কাছাকাছি আবাসন এড়িয়ে চলুন। সরকার বা স্বেচ্ছাসেবী সংস্থা বা শিল্প ইউনিট দ্বারা সংগঠিত সমস্ত ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে অংশগ্রহণ করুন। সম্প্রদায়ের জন্য একটি দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতে অংশ নিন এবং নিরাপদ ও সহজ প্রবেশ পথের সাথে নিরাপদ আশ্রয়কে চিহ্নিত করুন। একটি পারিবারিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করুন এবং পরিবারের সকল সদস্যকে তা ব্যাখ্যা করুন। পরিবার বা প্রতিবেশীদের বিভিন্ন বিষাক্ত বা বিপজ্জনক রাসায়নিকের মৌলিক বৈশিষ্ট্য এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন করুন। জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম উপলব্ধ করা প্রয়োজন। ওষুধ, কাগজপত্র এবং মূল্যবান জিনিসপত্র সহ ঘরে থাকা জিনিসপত্রের এবং প্রয়োজনীয় জিনিসগুলির একটি জরুরি কিট প্রস্তুত করুন। আসুন পরবর্তী রাসায়নিক জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে সেই ব্যাপারে আমরা একটু জেনে নিই। রাসায়নিক জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা মানুষকে সতর্ক বার্তা প্রচারে সাহায্য করতে পারে। তারা মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা সঠিক পদ্ধতিতে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা বিষাক্ত দূষণের সম্ভাব্য উৎসগুলি পরিচালনা করতে ও কর্তৃপক্ষকে শনাক্ত করতে সহায়তা করতে পারে। স্বেচ্ছাসেবকদের খুব সতর্ক থাকতে হবে এবং কোনো অস্বাভাবিক এবং সন্দেহজনক জিনিস বা কার্যকলাপ লক্ষ্য করলে সেগুলি কর্তৃপক্ষের নজরে আনতে হবে। স্বেচ্ছাসেবকরা লোকেদের দূষণের অঞ্চল থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে এবং স্থানচ্যুতির পরে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে সহায়তা করতে পারে। স্বেচ্ছাসেবকরা দূষিত খাদ্য, জমি বা জল বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা বা এক্সপোজার সম্পর্কে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা প্রচার করতে পারে। এটির সাথে সাথে আমরা এই মডিউলের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি স্মরণ করে নিই। আমরা শিখেছি যে শিল্প বিপর্যয় এবং তাদের পরিণতি সম্পর্কে একটি ক্রমবর্ধমান সচেতনতা রয়েছে, যেখানে শিল্প বিপত্তির উপর ফোকাস রয়েছে। রাসায়নিক বিপর্যয়, প্রক্রিয়াগত ব্যর্থতা, মানবিক ত্রুটি, প্রযুক্তিগত ত্রুটি, ব্যবস্থাপনার ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগ, পরিবহনের সময় দুর্ঘটনা, বিপজ্জনক বর্জ্য প্রক্রিয়াকরণ, এমনকি সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন কারণের ফলে ঘটে থাকে। রাসায়নিক জরুরি অবস্থা শনাক্ত করার জন্য পরিবেশে ধোঁয়া, আগুন, অস্বস্তি, নাক ও চোখের প্রবাহের মতো লক্ষণগুলি জড়িত থাকে। রাসায়নিক লক্ষণগুলি বাহ্যিক এবং উদ্দেশ্যমূলক, যখন উপসর্গগুলি আভ্যন্তরীণ ও বিষয়গত হয়ে থাকে। রাসায়নিকের সংস্পর্শে আসার প্রকৃতি ও পথের উপর নির্ভর করে এগুলি পরিবর্তিত হয়। বিপজ্জনক রাসায়নিকের বিরুদ্ধে রক্ষা পেতে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই ব্যবহার করুন এবং এক্সপোজারের ধরনের উপর ভিত্তি করে নির্দিষ্ট প্রাথমিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন। রাসায়নিক জরুরি অবস্থার জন্য সতর্কতা হিসেবে অপরিহার্য জিনিসগুলি নিয়ে একটি জরুরি কিট প্রস্তুত রাখুন। এখন বিষয় সম্পর্কে আপনার বোঝার পরীক্ষার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষার পাশ করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন।
অভিনন্দন, আপনি সফলভাবে রাসায়নিক জরুরীর অবস্থার মডিউলটি সম্পন্ন করেছেন।